কাজ করে লাভবান করে আমি করতেছি। এবছর আমি 40,000 টাকার মতো ধরা খাইছি। 2 বছর আগে একজন কৃষি মজুর যে মজুরি পেত সেটা যে পরিমাণ কিনতে পারতো আজকে সেই পরিমাণ কিনতে পারছে না, তার সাথে কম পরিমাণ কিনতে পারছে আর কি। বাংলাদেশে এই মূল্যস্ফীতির কারণে 4 কোটি লোকের খাদ্য নিরাপত্তা ক্ষুণ্ণ হতে যাচ্ছে। আমরা এটা কিছুতেই নিশ্চিত করতে পারছি না। মূল চালিকাটা হতে হবে যে প্রবৃদ্ধি দিয়ে কর্মসংস্থান করে গরিব মানুষ, পিছিয়ে থাকা মানুষগুলোর জন্য আয়ের ব্যবস্থা করা। ডলার যে সমস্যার কারণে এলসি খোলা নিয়ে আমরা সমস্যা ফেস করতেছিলাম, সেটা এখনো রয়েছে। সরকারি প্রণোদনা এখনো আছে, ব্যাংকের যে অংশটুকু রয়েছে প্রণোদনা সেটা নেই। সামনের দিনগুলোতে হয়তো হুন্ডি যারা করেন তারা হয়তো সেভাবে পেরে উঠবেন না। রপ্তানি আয় যদি বেড়ে যায় আগামী 2-3 মাসে, তাহলে সেই ক্ষেত্রে ভালো একটা প্রভাব তৈরি হবে আমাদের রিজার্ভের। কোনোভাবেই যখন বাগে আসছে না মূল্যস্ফীতি, বাড়ছে না গড় মজুরির হার, তখন আসছে বাজেটে সামাজিক সুরক্ষাকে গুরুত্ব দেবার তাগিদ বিশ্লেষকদের। অন্যদিকে ক্রলিং পেগ পদ্ধতি চালুর পরও কাটছে না ডলার সংকট। তবে এর দর বাড়াই বাড়ছে রেমিটেন্স, কোরবানি ঘিরে আশা বাড়ছে রিজার্ভ নিয়ে। এখন সকালে এ নিয়ে থাকছে বিস্তারিত এবং পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি নাহিদা মিতু। ইলেকট্রিক্যাল গাড়ির উপর ডিউটি কমুক, হাইব্রিড গাড়ির উপর ডিউটি কমুক, পরিবেশ বান্ধব সবই ঠিক আছে, কিন্তু এর আগে অবশ্যই এই চার্জ স্টেশনগুলোর দিকে নজর দিতে হবে। ইলেকট্রিক গাড়ি কিন্তু ফসিল ফুয়েল গাড়ি থেকে নর্মালি কিন্তু প্রায় 20-25% কিনতে গেলে দাম বেশি। ইলেকট্রিক ভেহিকেলের ট্যাক্সের ব্যাপারে শীতল করা দরকার। যে পরিমাণ ভেহিকেল আছে যদি তার 50% যদি ইলেকট্রিক হয়, সরকারের ডলারের সাশ্রয় হবে প্রায় $1 বিলিয়ন। পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ির চাহিদা থাকলেও চার্জিং ব্যবস্থা না থাকা, চড়া দাম ও নিবন্ধন জটিলতায় আনা যাচ্ছে না বাংলাদেশে। এমন অবস্থায় চার্জিং ব্যবস্থা সহজ করার আশার কথা শোনালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এ নিয়েও এখন সকালে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই বাজেটে মূল্যস্ফীতি ও ডলার প্রসঙ্গ। গত 2 বছর ধরে মূল্যস্ফীতি নিয়ে কোনো সুখবর নেই। আয় বৈষম্য দিন দিন বাড়ছে, গড় হারে বাড়েনি মজুরি। আসছে বাজেটে মূল্যস্ফীতি সামাল দিতে ব্যর্থ হলে জটিল হতে পারে পুরো আর্থ-সামাজিক কাঠামো। তাই সামাজিক খাতে গুরুত্ব দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। সেলিয়া সুলতানা জানাচ্ছেন বিস্তারিত। সিংগাইরে এই মৌসুম ধান ঘরে তুলবার, তাই মন্দ হাওয়া কপালে ভাঁজ পড়ার কারণ। প্রথমে কৃষকের ঘরে, পরে দেশের গড়। মৌসুম ফুরোবার আগে মোহাম্মদ হোসেনের হিসেব মেলে না। তাতে ছোট মেয়েটির এসএসসি পরীক্ষায় এবার বসা হলো না। আমি 2টা মেয়ে বিয়ে দিয়েছি, আর একটা মেয়ে আছে আমার বিয়েতে। এবার তো পরীক্ষা হয়ে গেল, তো পরীক্ষা দিতে পারবে না? এবার পরীক্ষা দিতে পারবে। পড়াশোনা করানোর ইচ্ছা আছে? এখন টাকা নাই, আর পড়ামো কেমনি? বেড়েছে সারের দাম, সেচেও এবার পানি লেগেছে বেশি। কৃষকের ঘামের দাম বাদ দিয়েও এবার ধানের দাম পরের বীজতলা তৈরির উপযোগ সৃষ্টিতে ব্যর্থ। শহরে মানবসৃষ্ট উষ্ণতায় এবার বৃষ্টির হাহাকার লাগলেও এই মুহূর্তে তাই উল্টো প্রার্থনা কৃষকদের। আগে অবস্থা ছিল ভালো, আমি গত বছর আমি লাভবান করে আমি করছি, বাড়িতে ঘর দিছি, গরুর ঘর দিছি। এখানে আমি সব কৃষিকাজ করে লাভবান করে আমি ঘর দিছি। এবছর কিন্তু এই বছর আমি ধরা খাইছি। এবছর আমি 40,000 টাকার মতো ধরা খাইছি। আচ্ছা, এটা কি শুধু মানে খরচের কারণে খরচ বেড়েছে? না, এগুলো খরচের কারণে, খরচের কারণে এগুলো। আমি যে বছর যে আবাদটা করছি সেই আবাদের হিসাবটা আমার কাছে আলাদা। নিজের খরচ সামলে সঞ্চিত অর্থ থেকে মানুষ বিনিয়োগ করতে উদ্বুদ্ধ হন। ব্যক্তি মালিকানায় পল্লী অঞ্চলে এভাবেই গড়ে ওঠে ছোট ছোট উদ্যোগ। আগামী বছর যদি আমি এই 1 লক্ষ টাকা ইনভেস্ট করে যদি আমার 50,000 টাকা লাভ হয়, তাহলে আমি 1.5 লক্ষ টাকা আপনার ইনভেস্ট করতে পারবো। ওই জিনিসটা হয় না, ওই আমার ওই আগের ইনভেস্টের টাকাটাই রয়ে যায়, বুঝছেন, আয় হয় না। মানিকনগর ছাড়িয়ে এসে সিংগাইরে ঢুকলে সাতুক্ষীরা। 5 বছর হলো আব্দুল আলিমের জুতোর কারখানার বয়স। কিন্তু গত 2 বছরে মূল্যস্ফীতির চাপে কাঁচামাল, বিদ্যুৎ খরচ, কারখানা খরচ, কর্মচারীদের বেতন, পরিবহনের খরচ বেড়েছে 40%। এই মাসে অর্ডার হয়েছে ধরেন আপনার 10 ডজন। গত বছর হয়েছিল এই সময় আপনার অর্ডার দিচ্ছে হলো আপনার 30 ডজন। তো গত তুলনায় এই বছর কি আপনার কম হয়েছে না অর্ডার? আগামী বছর ভালো হতে পারে, খারাপ হতে পারে, এটা তো আর বলা যাবে না। কিন্তু তারপরে আপনার যদি বাজেটে বেশি থাকে, হয়তো বাজেট ওই অনুযায়ী করুম, আর যদি না পারি উঠাই দেবো, তাছাড়া তো আর কিছু করা যাবে না। আমদানি নির্ভর খাদ্যপণ্য ছাড়াও দেশে উৎপাদিত খাদ্যের দাম হয়েছে চড়া।
মজুরি মূল্যের সেখানে খুব বেশি উন্নতি না হলেও পোলট্রি পণ্যের দাম বাড়ায় প্রভাব পড়েছে মুরগি ও মাছের বাজারে। সেখানেও দাম পোষাতে না পেরে অনেকে ব্যবসা বন্ধ করেছেন। সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের গবেষণায় উল্লেখ করা হয়, ডিসেম্বরে খাদ্যে মূল্যস্ফীতি সামগ্রিক ছিল 12%। যে হারে মূল্যস্ফীতি বেড়েছে সে হারে বাড়েনি মজুরি। তার মানে যে রিয়েল ইনকাম আমাদের কমে যাচ্ছে আর কি। আপনি ধরেন আমি যদি কৃষি মজুরির কথা বলি আর কি, 2 বছর আগে একজন কৃষি মজুরি যে মজুরি পেত সেটা যে কয়েক কেজি চাল কিনতে পারতো, অথবা তার অন্য পণ্য সামগ্রী সিপিআই দিয়ে যদি আমরা তুলনা করি, সব কিছু মিলে তার বাস্কেটে যে পরিমাণ কিনতে পারতো আজকে সেই পরিমাণ কিনতে পারছে না, তার সাথে কম পরিমাণ কিনতে পারছে আর কি। কিন্তু আমি যেটা বলছি যে তার এই মজুরিটি দিয়ে 2 বছর আগের তুলনায় আজকে কম কিনতে পারছে। এই অবস্থা চলতে থাকলে কালকে আরও কম কিনতে পারবে, তারপরে আরও কম কিনতে পারবে, কিন্তু তার তো মিনিমাম রিকোয়ারমেন্টস ফুলফিল করার একটা লেভেল আছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, বছরের শেষ প্রান্তিকে এসে সামগ্রিক গড় মূল্যস্ফীতি ছিল 9.74%, যেখানে খাদ্যপণ্যে 10.22%। তবে সার্বিক মূল্যস্ফীতির ভগ্নাংশের চাপে ছিলেন পল্লী এলাকার মানুষ। শহর থেকে 0.46% বেশি ছিল গড় মূল্যস্ফীতি, 0.6% বেশি ছিল খাদ্যপণ্যে এবং ভোগ্যপণ্য ছাড়া অন্যান্য পণ্যেও পল্লী অঞ্চলের মানুষকে 0.50% বেশি খরচ গুনতে হয়েছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বাংলাদেশে এই মূল্যস্ফীতির কারণে 4 কোটি লোকের ফুড সিকিউরিটি বা খাদ্য নিরাপত্তা ক্ষুণ্ণ হতে যাচ্ছে। আমরা এটা কিছুতেই বাজার ভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না। এটা দূর করার একটা মাত্র উপায়, সেটা হলো সরকার যদি বাজারে মূল্যটা নিয়ন্ত্রণ করতে পারে। সেটার আবার একটা মাত্র উপায় যে মোট বিক্রয়যোগ্য পণ্যগুলোর 1/3 যদি সরকারি গুদামে থাকে। বাংলাদেশ ব্যাংকের 4 অর্থবছরের হিসেব বলছে, 2020-21 ও 21-22 অর্থবছরে 0.59% মূল্যস্ফীতি থাকলেও এক লাফে 2022-23 সালে প্রায় 3% বাড়ে, যা 2024 অর্থবছরে এসে যোগ হয় আরও 1%। তাই আসছে বাজেটে মূল্যস্ফীতি কমানোর সাথে মজুরি বৃদ্ধির তাল ঠিক না রাখলে সার্বিক অর্থনীতি জটিল হয়ে উঠবে। আপনার মূল চালিকাটা হতে হবে যে প্রবৃদ্ধি দিয়ে কর্মসংস্থান করে এই গরিব মানুষ, পিছিয়ে থাকা মানুষগুলোর জন্য আয়ের ব্যবস্থা করা। আর দ্বিতীয়ত হলো যে তারপরেও যদি কেউ থেকে যায়, শারীরিকভাবে অক্ষম বা সামাজিকভাবে কোনো বিচ্ছিন্ন, এই সমস্ত মানুষগুলোর জন্য সামাজিক সুরক্ষা দরকার। কিন্তু তারপরেও যেটা দরকার সেটা হলো যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তারা যাতে সুলভে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য পেতে পারেন, সেটার জন্য সরকারের ব্যবস্থা করা। সরকার এটা চিন্তা করেছে। সরকার ওখানে পরিবার ভিত্তিক কার্ড চালু করেছে 1 কোটির উপরে, কিন্তু সমস্যা হলো যে কাদেরকে কার্ড দেওয়া হয়েছে সেই তালিকা কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। আর্থসামাজিক বিশ্লেষক ও অর্থনীতিবিদরা মনে করেন, আসছে বাজেটে সামাজিক সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে কৃষি উৎপাদন ও প্রান্তিক বিনিয়োগ ও সামষ্টিক অর্থনীতিতে। এছাড়া জরুরি এই সময়ে অ্যাডহক ভিত্তিতে ব্যষ্টিক অর্থনীতির নীতি তৈরি করতেও গতানুগতিক ধারায় না গিয়ে পরিসংখ্যান ও গবেষণার তথ্য উপাত্ত ও খাত সংশ্লিষ্টদের প্রাধান্য দিয়ে অংশগ্রহণমূলক নীতি নিতে হবে। সেলিয়া সুলতানা, এখন মানিকগঞ্জ। ট্রলিং পিক পদ্ধতি চালুর পরও ডলার সংকট কিছুতেই কাটছে না। এলসি খুলতে এখনও ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। এই জটিলতায় শিল্প খাতের উৎপাদনে, কাঁচামাল আমদানিতে আরও সংকট দেখা দিচ্ছে। তবে কোরবানির ঈদকে ঘিরে চলতি মাসে আবারও রেমিটেন্স বাড়লে রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। শাহাদাত অভরের প্রতিবেদন। ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে $200 বেশি পাওয়া যাচ্ছে না। ফলে প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নগদ ডলার না পেয়ে খোলা বাজারমুখী হচ্ছেন গ্রাহকরা। এখন এক্সচেঞ্জ হাউসগুলোতে ডলার বিক্রি হচ্ছে 118 টাকা 80 পয়সা আর ক্রয় হচ্ছে 18 থেকে 19 টাকায়। কিছু লোক আছে ডলার নিয়ে জমা করত, ওইখানে এগুলি নাই। এখন যে বাড়তাছে, আজকে বেরিয়েছে, কমতেছে, সেটাও নাই। আর হাকার নাই ডলার নিয়ে। একটা মানুষের ভয় ছিল যে ডলারটা অনেক কোথায় যাচ্ছে, কোথায় বাড়তাছে, কি হবে, ওই সমস্ত কোনো আমাদের প্রভাব নাই মার্কেটে। গেল 8 মে কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিনিময় হারের পদ্ধতিতে পরিবর্তন আনার পর খোলা বাজার থেকে বিনিময় হারের পার্থক্য কমে আসে। এতে এক লাফে 60 টাকা বাড়ায় ইতিবাচক ধারায় ফেরে রেমিটেন্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গেল মে মাসে দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে $225 কোটি। তবে রপ্তানি আয়ের সূচকে এখনও পিছিয়ে। ফলে আশানুরূপ ঋণপত্র খুলতে ডলার সংকটের মুখোমুখি থাকতে হচ্ছে উৎপাদনের সাথে জড়িত আমদানি গ্রাহকদের। যে ডলার যে সমস্যার কারণে এলসি খোলা নিয়ে আমরা সমস্যা ফেস করতেছিলাম সেটা এখনও রয়েছে। আমরা এখনও এলসি খুলতে পারছি না। আমাদের বিশেষ করে স্পিনিং মিলগুলি তাদের কটনের এলসিগুলি খুলতে পারছে না অনেকেই। আবার আমাদের যে ব্যাক টু ব্যাক এলসিগুলি আমরা করতেছি এটা আবার নানা কারণে ব্যাংক এলসি করতে পারছে না। আমরা যে অল্প লিড টাইমে অর্ডার নিয়ে আমরা শিপমেন্ট করব সেটা পারছি না, যার কারণে আপনারা যদি দেখেন ইউরোপের মার্কেটে গত প্রথম 3 মাসের রপ্তানির নেগেটিভ গ্রোথ হচ্ছে 17.68%, আমেরিকাতে 19%। এরই মধ্যে সব ধরনের আমদানি পণ্যের খরচ বাড়ায় শঙ্কা দেখা দিয়েছে বাজারে। তবে কোরবানির ঈদকে ঘিরে চলতি মাসে আবারও রেমিটেন্স বাড়লে রিজার্ভও ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। বাজারে ফিরবে গতি। সরকারি প্রণোদনা এখনও আছে, ব্যাংকের যে অংশটুকু রয়েছে প্রণোদনা সেটা নেই। তার মানে হলো যে আসলে 120 টাকার উপরে উঠে যায় আসলে এই যে রেমিটেন্সের যে অর্থ সেটি $1 প্রতি। তো আমি মনে করি যে এটা একটা বড় কাজ করবে। সামনের দিনগুলোতে হয়তো হুন্ডি যারা করেন তারা হয়তো সেভাবে পেরে উঠবেন না। আমদানি পণ্য রয়েছে, প্রত্যেকটা জায়গাতে আসলে দাম বাড়বে এবং বিশেষ করে খাদ্য, ওষুধ, জ্বালানি এবং একেবারে র ম্যাটেরিয়াল, ইন্টারমিডিয়েট গুড এবং ইভেন ক্যাপিটাল মেশিনারি প্রত্যেকটা জায়গাতে একটা প্রভাব আছে। কিন্তু রপ্তানি আয় যদি বেড়ে যায় আগামী 2-3 মাসে, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই ক্ষেত্রে একটা ভালো একটা প্রভাব তৈরি হবে আমাদের রিজার্ভের উপর। আশা করা হচ্ছিল ডলারের দাম বাড়লে ব্যাংকমুখী হবে ডলার আর কাটবে আনুষ্ঠানিক খাতের ডলার সংকট। তবে সংকট আরও ঘনীভূত। ফলে এখনও নেতিবাচক প্রভাব রয়েছে আমদানিতে ঋণপত্র খোলায়। ট্রোলিং প্যাক পদ্ধতি চালুর পরও ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারমুখী না হলে রপ্তানি আয়েও থাকবে ধীর গতি, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছে ডলারের যতই দাম বাড়ুক ব্যবসায়ীদের তেমন লাভ হচ্ছে না, বরং এলসি জটিলতায় শিল্প খাতের উৎপাদনে কাঁচামাল আমদানিতে আরও সংকট দেখা দিচ্ছে। শাহাদাত অফরো, এখন, ঢাকা। বিশ্বজুড়ে বাড়ছে পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ির চাহিদা, তবে চার্জিং ব্যবস্থা না থাকা, চড়া দাম এবং নিবন্ধন জটিলতায় আনা যাচ্ছে না বাংলাদেশে। ব্যবসায়ীরা বলছেন এনবিআর শুল্ক ছাড় দিলে গাড়ি আমদানিতে আগ্রহী তারা, আর তাদের এই দাবির সঙ্গে একমত জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন চার্জিং ব্যবস্থাও সহজ করতে চান তারা। বিস্তারিত মাঝার মাহবুবের প্রতিবেদনে। বাংলাদেশে নিবন্ধিত যানবাহন 57 লাখেরও বেশি, যার মধ্যে ব্যক্তিগত গাড়ি, জিপ ও মাইক্রোবাসের সংখ্যা 6 লাখের বেশি। অপরদিকে বছরে দেশে সব ধরনের জ্বালানি তেলের চাহিদা গড়ে 70 লাখ টন। এর মধ্যে ব্যক্তিগত গাড়িতে ব্যবহার হয় 15 লাখ টন। গবেষণা বলছে রাজধানী ঢাকায় সব ধরনের বায়ু দূষণের 15% হয় যানবাহনের ধোঁয়া থেকে, আর বিশ্বের মোট কার্বন নিঃসরণের 0.036% দূষণ করে বাংলাদেশ। মডেল দেশগুলোর চেয়ে এত কম দূষণের পরেও 30% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন না হলে গার্মেন্টস পণ্য গ্রহণে সতর্কতা দিয়েছে আন্তর্জাতিক বাজার। পরামর্শ জীবাশ্ম জ্বালানি ও ফসিল ফুয়েল থেকে বের হয়ে আসার। পরিবেশ রক্ষায় অতিরিক্ত গাড়ি কেনাকে নিরুৎসাহিত করার পাশাপাশি রাজস্ব বাড়াতে চলতি অর্থবছরে 1,500 সিসি থেকে 3,500 সিসি পর্যন্ত 25,000 টাকা থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত পরিবেশ সারচার্জ আরোপ করে এনবিআর। তবে দেশের বাজারে চাহিদা বাড়ছেই ব্যক্তিগত গাড়ির। এ অবস্থায় রাষ্ট্রের কাছে বৈদ্যুতিক গাড়ি আমদানি ও দেশে চলাচল সহজে কারিগরি সহায়তা চান ব্যবসায়ীরা। আমরা চাই যে অবশ্যই ইলেকট্রিক্যাল গাড়ি আসুক, আমরা ইলেকট্রিক্যাল গাড়ির উপর ডিউটি কমুক, হাইব্রিড গাড়ির উপর ডিউটি কমুক, পরিবেশ বান্ধব সবই ঠিক আছে, কিন্তু এর আগে অবশ্যই এই চার্জ স্টেশনগুলোর দিকে নজর দিতে হবে। ট্যাক্স কমলে কিন্তু রেভিনিউ কম পাবে, নট দেন ট্যাক্স কমলে ইম্পোর্টও বেশি হবে, অ্যাভারেজে কিন্তু ট্যাক্সও বেশি পাবে। বাংলাদেশের রিকন্ডিশন ব্যক্তিগত গাড়ি আমদানির বড় বাজার জাপান নির্ভর। তবে বড় পরিসরে বৈদ্যুতিক গাড়ি রপ্তানি শুরু করেনি তারা। তুলনামূলক উৎপাদন কম থাকায় এর দামও বেশি। তার উপর যুক্ত হয় প্রায় 90% শুল্ক। এছাড়াও ইঞ্জিন নাম্বার না থাকায় সুনির্দিষ্ট ট্যাক্স আরোপ ও বিআরটিএ থেকে অনুমোদন পাওয়া নিয়ে আছে বেশ জটিলতা। সব পেরিয়ে দেশের বাজারে এখন পর্যন্ত আসা 20 থেকে 22টি গাড়ির কোনোটির দামই কোটি টাকার নিচে নেই। তাই মধ্যবিত্তের ক্রয় ক্ষমতায় আনতে হলে নীতিমালা করতে হবে বলছেন ব্যবসায়ীরা।
গত 2 বছর আগে এটা একটা পলিসি করা হয়েছে। এখন যে গাড়িগুলো আসছে রেজিস্ট্রেশন হচ্ছে, তবে অবকাঠামো এখনও তৈরি হয়নি। সাপ্লিমেন্টারি ডিউটি 20%, অল টুগেদার 89% ডিউটি। তো ইলেকট্রিক গাড়ি কিন্তু ফসিল ফুয়েল গাড়ি থেকে নর্মালি কিন্তু প্রায় 20 থেকে 25% কিনতে গেলে দাম বেশি। পরিবেশ রক্ষায় বৈদ্যুতিক গাড়ি আমদানির পক্ষে বিদ্যুৎ মন্ত্রণালয়। 27,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকায় সমস্যা হবে না গাড়ি চার্জিং ব্যবস্থায়। তাই আগামী বাজেটে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক কমানোর দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীরও। ইলেকট্রিক ভেহিকেলের ট্যাক্সের ব্যাপারে আমার মনে হয় যে শীতল করা দরকার। যে পরিমাণ ভেহিকেল আছে পাবলিক ইউটিলিটি সহ, যদি তার 50% যদি ইলেকট্রিক হয়, সরকারের ডলারে সাশ্রয় হবে প্রায় $1 বিলিয়ন। আমার ডিজেল কিনা কমবে, আমার তেল কিনা কমবে, আমার যে অতিরিক্ত রাতের বেলা ইলেকট্রিসিটিটা থাকে সেই ইলেকট্রিসিটি দিয়ে সে চার্জিং করাতে পারবে। অলরেডি আমাদের চার্জিং স্টেশন প্রায় 250-রও অধিক পারমিশন হয়ে গেছে। প্রাকৃতিক গ্যাসের মজুদ কমতে থাকা আর মূল্যের অস্থিরতায় জীবাশ্ম জ্বালানি আমদানির চাপ। অপরদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে 2050 সালের মধ্যে দেশজ মোট উৎপাদনের 7% হারাতে পারে বাংলাদেশ। তাই দৃশ্যমান অগ্রগতি না হলেও বরাবরের মতোই নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নের পরামর্শ সংশ্লিষ্টদের। মাজহার মাহবুব, এখন, ঢাকা। গতকাল পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করলেও ভারী বৃষ্টিতে আবারও জলাবদ্ধতা বেড়েছে সিলেটে। পানিবন্দী হয়ে পড়েছেন নগরবাসী। এ নিয়ে আরও জানাতে তালতলা থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল রাফি। রাফি, শহরের কোন কোন এলাকায় জলাবদ্ধতা বেড়েছে এবং নগরের বাইরের অবস্থা কি দেখছেন? আমি তো দেখতেই পাচ্ছেন অবিরত ধারায় বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিপাত শুরু হয়েছিল গতকাল রাত 12টা থেকে এবং অবিরত ধারায় এখন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত আছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা সিলেট নগরীর তালতলা পয়েন্ট। এটি নগরীর প্রধানতম সড়কের অন্য একটি সড়ক এবং এখানে এই যে কালভার্ট বা সেতুটা রয়েছে ঠিক ছড়ার উপরেই কিন্তু এই যে এখানে পানি জমে গিয়েছে, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এইখানে যে নর্দমা রয়েছে, নর্দমার ময়লা কিন্তু ময়লার পানি থেকে শুরু করে সব কিছুই কিন্তু মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এবং এই রাস্তা যারা আছেন, যারা নগরবাসী যারা রয়েছেন, যারা পথচারী রয়েছেন এবং অনেকেই বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কাজে গাড়ি নিয়ে আসছেন, তারা এই রাস্তায় আসতে পারছেন না। বাম দিক দিয়ে রাস্তার বন্ধ করে দিয়েছে এবং এখন পর্যন্ত নগরবাসী দারুণ ভোগান্তিতেই রয়েছে বলা চলে। এবং এছাড়াও এই তালতলা ছাড়াও কিন্তু নগরীর তোপখানা, কাজলশাহ, কানিশাইল, উপশহরের ই ব্লক, সি ব্লক, ডি ব্লক এবং এছাড়াও 13 রতন এলাকা থেকে শুরু করে নদীর যে আশেপাশে যে অঞ্চলগুলো বা এলাকাগুলো রয়েছে সেগুলো বলাই চলে যে প্লাবিত হয়েছে। এবং নগরীর বাইরে যদি বলি কিছুটা উন্নতি হয়েছিল গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট, জকিগঞ্জ এবং জৈন্তাপুরের যে চিত্রটি সেটি বেশ কিছুটা উন্নতি হয়েছিল। এবং নতুন করে আবার বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জে নতুন করে পানি বৃদ্ধি পেয়েছে। এবং আজকে আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, যেটা বলেছেন যে গতকালে কিন্তু বৃষ্টিপাত 6.6 মিলিমিটার ছিল এবং গতকাল 24 ঘন্টায় 226.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটা এই সপ্তাহে মোটামুটি বেশি বলা চলে। এবং এটা যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে বলা যায় যে নগরীর যে আরও প্রধান সড়কগুলো রয়েছে সেগুলোও নিমজ্জিত হবে। এবং বাসাবাড়িতে যে অবস্থা আমরা দেখেছি সেটা আমরা নগরবাসী বা বাসিন্দারা যারা বলছেন যে তারা বেশ ভোগান্তিতে রয়েছেন। অতর্কিতভাবে পানি রাত 12টার দিকে ঢুকে গিয়েছে এবং তারা অনেকেই কিন্তু আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং অনেকেই বহুতল ভবনে এসে আশ্রয় নিয়েছেন। তো এই ছিল আমার কাছে সিলেট নগরীর যে জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতি সর্বশেষ খবরাখবর। পরবর্তীতে আমরা আরও তথ্য জানিয়ে দেবো আপনাকে। মৃত্যু সিলেট থেকে জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত হয়েছিলেন রাকিবুল রাফি। প্রাকৃতিক সৌন্দর্যের সুনাম ম্লান করে সিলেট এখন বন্যা পীড়িত অঞ্চল হিসেবে পরিচিত হচ্ছে। গত 20 বছরে ছোট বড় 9টি বন্যার মুখোমুখি হতে হয়েছে উত্তর পূর্বাঞ্চলের 3 কোটি মানুষকে। এতে পুরো অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো ভেঙে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। সময় থাকতেই তাই যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার তাগিদ পরিবেশবিদদের। গোলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। বন্যা এখন সিলেটের মানুষের কাছে এক আতঙ্কের নাম। বিগত 2 দশকে বেশ কয়েকবার এই বন্যার কাছে বিপর্যস্ত হতে হয়েছে পুরো সিলেট অঞ্চলকে। বছরের এমন সময়ে দেশের অন্যান্য অঞ্চল যখন
তীব্র তাপদাহে পুড়ে ঠিক তখনই সিলেট ভাসে বানের জলে। 2022 সালে ভয়াবহ বন্যার স্মৃতি এখনো ভুলতে পারেনি সিলেটের মানুষ। একটি বিপর্যয়ের দাগ মুছতে না মুছতেই আরেকটি ধাক্কা, আকস্মিক বন্যা। 2022-এ পুরো সিলেট ডুবে গেলেও চলতি বন্যা শুধুমাত্র সিলেট জেলার 5টি উপজেলাকে লণ্ডভণ্ড করেছে খুব কম সময়েই। পানি উন্নয়ন বোর্ড বলছে, পুরাতন বন্যার তীব্রতা ছাড়িয়ে যাচ্ছে নতুনটি। 2022-এর বন্যার চেয়েও এই বন্যার পানির উচ্চতাটা অনেক বেশি ভয়াবহ ছিল। তো এইখানে 2022-এর যে বন্যা, তার চেয়েও বিভিন্ন পয়েন্টে প্রায় আধা মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত সব শ্রেণী পেশার মানুষ। সিলেট যে সকল সম্পদের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে তার সবই বিলীন হয় বন্যার আগ্রাসনে। কৃষি, মৎস্য এবং পর্যটন, এই চারটি খাতকে প্রতিবারই ভণ্ডুল করে ফেলতেছে আমাদের এই বন্যা। আমরা জানি না কি জন্য আমাদের এই পূর্বাঞ্চল প্রতিটা মানুষ, নট অনলি ব্যবসায়ী, প্রতিটা মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতির চাপ কিন্তু বাংলাদেশের অর্থনীতির উপরে কিন্তু পড়বে। পরিসংখ্যান বলছে 1988 সালের পরবর্তী বন্যা ছিল 2004 সালে। তারপর ধারাবাহিকভাবে এই 20 বছরের মধ্যে 2010, 17, 20 এবং 22 সালের বন্যা সহ ছোট বড় 9টি প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হয়েছে সিলেটকে। বিশ্লেষকরা বলছেন, সামাজিক সূচকের সকল কাঠামোকে প্রতিনিয়তই ক্ষত বিক্ষত করছে এই বন্যা। সবগুলোকে সমন্বয় করতে হবে, লোকাল টেকনোলজি, লোকাল পিপল, ইম্পোর্টেড টেকনোলজি, ইম্পোর্টেড পিপল, এবং এগুলো সবগুলো সমন্বয় করে গবেষণালব্ধ ফলাফল করে কোন গবেষণা ফলাফলটা আমরা অ্যাপ্লাই করা যায়, আমরা একটাও করছি না। কিন্তু শহররক্ষা বাঁধ বা অন্যান্য জায়গার যে সমস্ত বাঁধ, সেইগুলো আমরা দেখি যে অনেক সময় যেনতেনভাবে তৈরি করা হয়। সেটাকে আমাদেরকে সায়েন্টিফিক ওয়েতে, রিসার্চ করে কোথায় দরকার, কতটুকু দরকার, কি মেটেরিয়াল ব্যবহার করা দরকার, কিভাবে মেনটেনেন্স করা দরকার, এই সমস্ত জিনিস চিন্তাভাবনা করে ডিজাইন করে তারপরে এগুলো করতে হবে। প্রকৃতির ভারসাম্যতা নষ্ট করে অপরিকল্পিত উন্নয়ন আর শিল্পায়নের খেসারত দিতে হচ্ছে প্রকৃতিকন্যা এই সিলেটকে। প্রাকৃতিক জলাধার, পুকুর, খাল বা নদী ধ্বংসই এর জন্য অন্যতম দায়ী। একটা অনেক বড় রপ্তানিমুখী প্রতিষ্ঠান 2000 লোককে কর্মসংস্থান করে। বলেন তো সেই নদীটা কত হাজার মানুষকে পানি খাওয়ায়, কত হাজার জেলেকে পেশা দেয়, কত হাজার মাঝিকে পেশা দেয়, বন্যা নিয়ন্ত্রণ করে কত লক্ষ মানুষকে বন্যার ঝুঁকি থেকে বাঁচায়। আমরা যদি এনশিওর না করতে পারি পর্যাপ্ত পরিমাণে পানি এবং পর্যাপ্ত পরিমাণে সেডিমেন্ট আমাদের আছে, তাহলে আমি মনে করি না যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার যে স্বপ্নের কথা বলি, এগুলো কোনোটাই আমরা অনেকদিন ধরে রাখতে পারবো। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে সিলেটের বন্যার প্রকোপ আরও বাড়বে। তাই সময় থাকতে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার জন্য সংশ্লিষ্টদের গবেষণা ভিত্তিক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের কোনো বিকল্প নেই। টোটাল আমাদের যে এগ্রিকালচারাল সিস্টেম, টোটাল লাইফ সিস্টেমকে আমাদেরকে এফেক্ট করছে। এর কারণে আমরা দেখি যে আমাদের শুধু, আমরা যদি বলি যে আমাদের গাছপালা, পশু পাখি বা শুধু খাদ্য, তা না, আমাদের যে স্বাস্থ্য, সেটা আমাদের কিন্তু এফেক্টেড হচ্ছে। যার ফলে প্রতি বছরই কিন্তু মানুষকে স্ট্রাগল করতে হচ্ছে তাদের বাড়িঘর নির্মাণে, তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, অর্থনৈতিক যে বিপর্যয় ঘটছে সেটা থেকে কাটিয়ে ওঠার জন্য সংগ্রাম করতে হচ্ছে, যার ফলে তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে। সিলেট অঞ্চলে নদী খনন এবং বাঁধ নির্মাণের নামে ব্যাপকভাবে অর্থ ব্যয় হলেও তেমন কোনো দৃশ্যমান ফলাফল নজরে না আসায় সরকারের টেকসই বন্যা ব্যবস্থাপনায় আরও অধিক মনোযোগ দেওয়া জরুরি বলে মন্তব্য বিশেষজ্ঞদের। গুলজার আহমেদ, এখন সিলেট। এখন সকালে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন এখন সকাল। সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। আদা, পেঁয়াজ ও আলুর দাম বেড়েছে কেজিতে প্রায় 10 থেকে 20 টাকা পর্যন্ত। এছাড়া কেজিতে 60 টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম। এ নিয়ে আরও জানাতে নেত্রকোনার মেছুয়া বাজারে আছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল এবং রাজশাহীর খড়খড়ি পাইকারি সবজির বাজার থেকে যুক্ত হবেন সহকর্মী মাসুম আক্তার। প্রথমেই যেতে চাই নেত্রকোনায় রিফাতের কাছে। রিফাত, হঠাৎ করে সবজির দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা?
মিতু, আপনি যেমনটা বললেন, আসলে বর্ষা আসার শুরুর আগেই কিন্তু নেত্রকোনার যে পাইকারি বাজারগুলো রয়েছে সেই পাইকারি বাজারগুলোতে কিন্তু সবজির দাম বাড়তে শুরু করেছে। মূলত বিভিন্ন জায়গায় সরবরাহ ঘাটতির কারণে কিন্তু এই দাম বৃদ্ধি পেয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। আজকে যদি আমি একটু বাজার দরের কথা বলি, আজকে বাজারে কিন্তু যে আলু রয়েছে সেই আলু কিন্তু গতকালকে থেকে কেজিতে প্রায় 10 টাকা বেড়ে কিন্তু বড় যে আলুটা রয়েছে সেই আলু বিক্রি হচ্ছে 50 টাকা এবং দেশি জাতের আলু কিন্তু বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। এছাড়া বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 25 টাকার মধ্যে, কাঁকরোল বিক্রি হচ্ছে 50 টাকার মধ্যে। এছাড়া পটল বিক্রি হচ্ছে 20 টাকায় এবং চিচিঙ্গা বিক্রি হচ্ছে 20 টাকা এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু 50 থেকে 60 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া নতুন যদি সবজির কথা বলি, মূলত যে কচুর যে মুখী রয়েছে সেই মুখী বিক্রি হচ্ছে 80 টাকা দরে। তবে আজকের বাজারে সবচেয়ে বেশি দাম বেড়েছে মূলত কাঁচামরিচের। গতকাল কাঁচামরিচ বিক্রি হয়েছে 120 থেকে 130 টাকার মধ্যে, সেই কাঁচামরিচ কিন্তু আজ এক লাফে কিন্তু দাম বেড়ে গেছে প্রায় 160 টাকা কেজি দরে, যা প্রায় পাইকারিতে 160 টাকা বিক্রি হলেও এই দাম কিন্তু আরো বাড়বে খুচরা পর্যায়ে গিয়ে। এই দাম দেখা যাবে যে খুচরা পর্যায়ে গিয়ে 180 থেকে 190 টাকা পর্যন্ত দাঁড়াতে পারে। মূলত ব্যবসায়ীরা যেমনটা বলছেন, মূলত নেত্রকোনা অঞ্চল বেশ কিছু এলাকায় হাওর বিস্তৃত এলাকা, ইতিমধ্যে হাওরে পানি আসতে শুরু করেছে এবং যেসব এলাকা থেকে মূলত সবজি সরবরাহ করা হয় রাজশাহী, যশোর, কুষ্টিয়া, সেই অঞ্চলগুলো থেকে আসলে সবজি সরবরাহ অনেকটাই কমে যাওয়ার কারণে কিন্তু বাজারে কিন্তু সবজির দামের প্রভাব পড়েছে। যেহেতু সামনে বর্ষা রয়েছে, সেই বর্ষার সময় কিন্তু এই সবজির বাজারের দাম কিন্তু আরো বাড়তে পারে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে বাজার মনিটরিং রাখতে কিন্তু ব্যবসায়ীরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন, যা কোনো বিক্রেতাই যেন আসলে অতিরিক্ত দামে সবজি বিক্রি করতে না পারে সেদিকে কিন্তু তারা লক্ষ্য রয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছেন রাজশাহীতে, মাসুমা, তিনি জানাবেন আসলে সবজির বাজারের সর্বশেষ। মাসুমা। ধন্যবাদ রিফাত। আমিও আছি রাজশাহীর কিন্তু সবচেয়ে বড় যে পাইকারি বাজার পবা উপজেলার মধ্যে পড়ে এই বাজারটি খড়খড়ি পাইকারি বাজার। এই বাজারটি কিন্তু আজকেও এই বাজারটি সকাল থেকে শুরু হয়েছে। আমরা যে বাজার ঘুরে যেটি আজকে চিত্র দেখেছি, সব ধরনের গ্রীষ্মকালীন সবজির সরবরাহই কিন্তু বাজারে দেখতে পেয়েছি। তবে সেক্ষেত্রে আসলে সবজির সরবরাহের পরিমাণ কমেছে বলে কিন্তু দাম খানিকটা বাড়তি। এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি দেখেছি যে তারা কিন্তু বলছেন গত দুদিন হলো আসলে সবজির সরবরাহ খানিকটা কমেছে, এই কারণে সবজির দামটা খানিকটা বেড়েছে। প্রত্যেকটি সবজির দরেই কিন্তু 5 থেকে 10 টাকার মতো দামের হেরফের হয়েছে। তবে বিশেষ করে কিন্তু কিছু কিছু সবজির যদি বলি যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, যে পেঁয়াজ ও আলুর দাম কিন্তু বেড়েছে প্রায় কেজিতে 10 থেকে 20 টাকা। আলু কিন্তু যেটি 50 টাকাতে বিক্রি হয়েছে এক সপ্তাহ আগে, সেটিও কিন্তু আলুর দাম বেড়ে কিন্তু হঠাৎ করে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া যদি অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে কাঁচা সবজি এবং অন্যান্য পণ্যের দাম যদি একটু বলি, আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে সেটিও কিন্তু দাম বেড়ে আসলে 70 টাকাতে এসে ঠেকেছে এবং আদার দামও বেড়েছে। এই বাজারে দেখেছি আজকে 240 টাকা কেজি দরে আদা বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচের যে বিষয়টি, রাজশাহীর যে পবা উপজেলাতে আসলে কাঁচামরিচের উৎপাদন হয়, তবে সেক্ষেত্রে কয়েকদিন আগেও কিন্তু উৎপাদন খানিকটা ব্যাহত হওয়ার কারণে এই বাজারে কিন্তু কাঁচামরিচের দাম বেড়ে কিন্তু 200 টাকা পর্যন্ত আসলে ঠেকেছিল। তবে সেটি গত 2-3 দিন নাগাদ কিন্তু কমে এসেছে, অর্থাৎ আজকে কিন্তু বাজারে কাঁচামরিচের দাম রাজশাহীর বাজারে খানিকটা কমেছে, সেটি কমে কিন্তু 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজির মধ্যে ঝিঙে বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে 30 টাকাতে, পটল বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকাতে। এছাড়া বেগুন বিক্রি হচ্ছে জাতভেদে, সেটি 35 থেকে 40 টাকার মধ্যে। এছাড়া ঢ্যাঁড়স যেটি রয়েছে সেটিও কিন্তু খানিকটা 10 টাকা 5 থেকে 10 টাকা বেড়েছে। ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে, সেটির উৎপাদন কমায় আসলে দামটি খানিকটা বেড়েছে, সেটি বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। শসা যেটি সেটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, বরবটি বিক্রি হচ্ছে 25 টাকায়, চাল কুমড়া বিক্রি হচ্ছে 15 টাকা। এছাড়া আসলে কাঁচা যে কাঁঠালের যে ফালি রয়েছে সেটিও বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। পাশাপাশি কিন্তু সব ধরনের শাকের যে দাম সেটি কিন্তু আসলে রাজশাহী খড়খড়ি বাজারে অপরিবর্তিত রয়েছে এখন পর্যন্ত। তবে সব ধরনের সবজির দাম খানিকটা ঊর্ধ্বমুখী আমরা কিন্তু দেখেছি। এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ।
সরবরাহ কম থাকায় বিভিন্ন জায়গায় সবজির দাম বেড়েছে বলে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে ঝালকাঠির বাজারে বেড়েছে মুরগি ও ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মুরগিতে দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত, আর প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 50 টাকা দরে। এ নিয়ে আরও জানাতে শহরে বড়বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন তালুকদার। আলামিন, হঠাৎ করে মুরগি ও ডিমের দাম বাড়ার কারণ কি, ব্যবসায়ীরাই বা কি বলছেন? ধন্যবাদ মিতু। আসলে গেল রমজান মাস থেকে কিন্তু মুরগি ও মাংসের বাজারে অস্থিরতা বিরাজ করছে। এরপর কিছুটা স্থিতিশীল হলেও আবারও চড়া দামে বিক্রি হচ্ছে মুরগি। মুরগির দাম এই চড়া দামে বিক্রি হওয়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলতে চাইছেন প্রচন্ড গরমে মুরগির যে উৎপাদন সেটি ব্যাহত হচ্ছে। এছাড়া মুরগির বাচ্চা, খাবার এবং ওষুধের দাম বেড়ে যাওয়ায় মুরগি তারা বাড়তি দামে মুরগি কিনতে হচ্ছে, এজন্যই তারা বাড়তি দামে মুরগি বিক্রি করছেন। তবে আজকের বাজারে মৃত্যু ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজি দরে, লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 360 টাকা কেজি দরে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 থেকে 360 টাকা কেজি দরে। এছাড়া দেশীয় জাতের যেসব মুরগি রয়েছে সে সমস্ত মুরগিও 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে মুরগির পাশাপাশি ডিমের বাজারও কিন্তু অস্থিরতা বিরাজ করছে। গেল মাসের মাঝামাঝি সময়ে কিন্তু ডিমের হালি প্রতি 10 টাকা বেড়ে প্রতি হালি ডিম বিক্রি হয়ে আসছে 50 টাকা হালি দরে। কিন্তু এই ডিমের দাম বাড়ার পেছনে একটি মধ্যস্বত্বভোগীরা কাজ করছে। সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমনটি জানা গেছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু মুরগির দাম আরো এক দফা বাড়বে। এর কারণ হিসেবে আগামী যে কুরবানির ঈদ, সেই কুরবানির ঈদকে সামনে রেখে মুরগি ও ডিমের দাম আরো বাড়তে পারে, এমনটি এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে। তো ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মুরগি ও ডিমের বাজার পরিস্থিতির সবশেষ। মিতু। ঝালকাঠি থেকে ডিম ও মুরগির বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন আলামিন তালুকদার। জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় 3 বার পিছিয়েও খুব একটা অগ্রগতি নেই মাগুরার 1200 কোটি টাকার রেল প্রকল্পে। 7 বছরেও শুরু হয়নি রেল লাইন বসানোর কাজ। এরই মধ্যে মাগুরায় প্রকল্প স্থান ঘুরে দেখাচ্ছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম সহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্থানীয়দের নানা দাবির মুখে দ্রুত রেলের কার্যক্রম সম্পূর্ণ করার নির্দেশ মন্ত্রীর। মাগুরা থেকে রূপক আইচের প্রতিবেদন। মাগুরাবাসীর কাছে স্বপ্নের প্রকল্প মধুখালী থেকে মাগুরা রেলপথ। এর নির্মাণ কাজ শেষ হলে সহজ হবে ঢাকার সঙ্গে যোগাযোগ, ভোগান্তি কমবে স্থানীয়দের। তবে নানা জটিলতায় প্রকল্পের কাজ চলছে শামুকের গতিতে। 2018 সালের 29শে মে প্রায় 200 কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু হয়। কথা ছিল কাজ শেষ হবে 2022 সালের এপ্রিলের মধ্যেই। তবে জমি অধিগ্রহণের জটিলতা, রেলপথ ও সেতু নির্মাণের ধীরগতির কারণে 3 দফা পিছিয়েছে মেয়াদ। সবশেষ চলতি বছরের 30 জুন এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তবে এই হিসেবে হাতে মাত্র 1 মাস থাকলেও এখনও প্রকল্পের কাজ বাকি প্রায় অর্ধেক। আমাদের জমি 2018 সালে অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু এখন 2024 সাল, এখন আমাদের আর কি অধিগ্রহণ হওয়ার পর আমাদের টাকা পয়সা কিছু দেওয়া হয়নি। আমরা তো রেলের টাকা পয়সা পাই নেই, আর এককালীনে আমাকে টাকা পয়সা দিয়ে দিতে হবে, না আমরা ঘর বাড়ি ভেঙে যাবো কোথায়? 2700 লোকের জমির টাকার মতো 1 টাকাও পড়ে নেই। আমাদের রেল লাইন এসেছে কিন্তু মেলা আশ্বাস দিচ্ছে, আশ্বাস দিয়ে আমাদের টাকা বন্ধ পাই। নদীর ভিতরে যে কাজটা, এটা নিচের কাজ তো শেষ, উপরের কাজটা অর্ধেকটা হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, সরকারের কাছে জমির ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। তাদের দাবি, বর্তমানে প্রতি শতাংশ জমির দাম 2 থেকে 2.5 লাখ টাকা হলেও তাদের দেওয়া হচ্ছে 18,000 টাকা দরে। এতে জমি দেওয়ার প্রতি অনীহা তাদের। আমাদের আশপাশের যে রেটগুলো চলতেছে, জমি বিক্রি 2.5 থেকে 3 লাখ টাকা, সরকার আমাদের 18,000 টাকা দেবে, এই টাকা দিয়ে আমাদের বাড়ি করা সম্ভব না, আমরা ভূমিহীন হয়ে যাব। রেলমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে আমাদের একটু ন্যায্য মূল্য দিক এবং সে যাচাই করুক। প্রকল্পের আওতায় নির্মাণাধীন চন্দনা ও গড়াই সেতুর কাজ 60% শেষ হয়েছে, আর 27টি কালভার্টের মধ্যে নির্মাণ হয়েছে 16টি। বাকি 11টির কাজ আটকে আছে জমি না পাওয়ায়। এছাড়া পুরো পথে চলছে 20টি লেভেল ক্রসিং গেট তৈরির কাজ। আর সব মিলিয়ে সার্বিক কাজের অগ্রগতি হয়েছে 50.39%। দেখার জন্য আমরা এখানে আসছি এবং ডিসি সাহেবের সাথে এই ব্যাপারে মিটিং আছে আমাদের। এই মিটিংয়ে আমরা বিষয়গুলো সরেজমিনে দেখব এবং এ ব্যাপারে সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ।
প্রকল্প অনুযায়ী মাগুরা জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় যুক্ত করতে মোট 23.10 কিলোমিটার নতুন রেল লাইন নির্মাণ করা হবে। মূল রেল লাইন 19 কিলোমিটার ও লুপ লাইন 4.10 কিলোমিটার। এছাড়া এই রেল প্রকল্প সম্পন্ন হওয়ার পর তা ঝিনাইদহের কালীগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত করার কথা রয়েছে। এখন মাগুরা। বাজারে কম দামি প্লাস্টিক মাটির বিক্রি বাড়ায় চাহিদা কমেছে শীতল পাটির, পাশাপাশি বেড়ে গেছে বেতসহ পাটি তৈরির উপকরণের দাম। ফলে হুমকিতে পড়েছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হিঙ্গানগর পাটিকরদের ঐতিহ্যবাহী পেশা। কাউসার আহমেদের প্রতিবেদন। টাঙ্গাইল শহর থেকে 9 কিলোমিটার দক্ষিণের হিঙ্গানগর অনেকের কাছেই চেনা শীতল পাটির গ্রাম হিসেবে। এর আশেপাশের বেশ কয়েকটি গ্রামেরও সহস্রাধিক পরিবার জড়িত এই শিল্পের সাথে। নিজেদের বাড়িতেই পাটি বানানোর কাজ করেন তারা, পাশাপাশি চলে বেত কাটার কাজও। তবে সময়ের সঙ্গে বাড়েনি কারিগরদের মজুরি। কাঠন লাগে, তারপর তারা তোলায় ভাঙ্গায়, তারপর সিদ্ধ করি, তারপর শুকায়, তারপরে রং করি, তারপরে পাটি ফালি করি। 40 বছর ধরে কাজ করতেছি। 10 টাকা মজুরি দিছে আগে, আর এখন 250 টাকা। এই কাজ করে খাইতাছি। সব জিনিসের দাম বেশি, এই কারণে পুষে না। এটা যার এটা যার আছে আপনার বাড়ির এই বেত আছে, মানে এই কাজটা করি যার আছে বাড়িতে, তার একটু মানে ভাত ভালোই খায়। বংশ পরম্পরায় প্রায় 200 বছর ধরে এই অঞ্চলের মানুষ পাটি ব্যবসার সঙ্গে জড়িত। দিন দিন শ্রমিক সহ পাটি তৈরির উপকরণের দাম বেড়েছে। এছাড়া পাটি তৈরির প্রধান উপকরণ বেত চাষ কমে যাওয়ায় সংকটে পড়েছে এই শিল্প। তাই অনেকেই বদলে ফেলেছেন পেশা। এখান থেকে নিয়ে আমরা অনেক দূরে দূরে যাই, যেমন দোহান্নাবাগঞ্জ, ঢাকা, নরসিংদী, ভৈরব। হিঙ্গানগর কামান্নাপাড়া পাটির হাট আছে, ওই জায়গা থেকে পাটি কিনে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আর কি দেই। আমি আসছি গোবরগাঁও থেকে, ময়মনসিংহ জেলা, পাটি কেনার জন্য। কিনা আজকে বা কালকে চলে যাবো, পরে দোকানে পাইকারি এবং খুচরা হাটঘাটে বেচাকিনি করব। প্রতি মঙ্গল ও শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত চলে হিঙ্গানগরের পাটির হাট। স্থানীয়রাই বিক্রির জন্য হাজির হন তাদের শীতল পাটি নিয়ে। এই হাট থেকে টাঙ্গাইল, ঢাকা, নরসিংদী, ময়মনসিংহ, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা পাটি কিনে তাদের স্থানীয় হাট বাজারে বিক্রি করেন। প্রতি পাটি থেকে কেনা ও গাড়ি ভাড়া খরচ বাদে 30 থেকে 50 টাকা লাভ করেন তারা। সর্বনিম্ন দাম 700 আর সর্বোচ্চ 1200। প্রায় প্রত্যেক পরিবারে পাটি মানে বানানো হয়। আমরা সপ্তাহে 2 দিন হাট করি। আমরা মাহমুদপুর থেকে আসে, গমদানি থেকে আসে, হিঙ্গানগর, অন্যান্য জায়গায় থেকে আসে। 6টা পাটি নিয়ে আসছিলাম, 3টা বিক্রি করছি, 3টা বিক্রি করতে পারি নাই। লোকের সংখ্যা কম, ক্রেতা কম, এই জন্য বিক্রি করতে পারিনি। আমরা উভয় আমাদের ব্যবসা, এটা বাপ দাদার ব্যবসায়, আমাকে পাটির ব্যবসা। আমরা বানাই, আমরা বেতিটা তুলে দেয়, আমার পরিবাররা তারা বুনায়। সপ্তাহে আমরা যদি পরিবার 2 জনে থাকি, তাইলে সপ্তাহে 3টা পাটি বানানো যায়। হাটের সভাপতি বলছেন, পাটি ব্যবসাকে কেন্দ্র করে হিঙ্গানগর সহ আশেপাশের কয়েক গ্রামের সহস্রাধিক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সপ্তাহে 2 দিনের এই হাটে 700 থেকে 1000 পাটি বিক্রি হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 20 লাখ টাকা। আমার এই গ্রামে আনুমানিক 1000-1200 লোক পাটির কাজ করে। পাটির অবস্থা এখন তো মোটামুটি, তারা খুব উন্নতি করতে পারে না, ওই মোটামুটি যা কাজ করে তাই দিয়ে সংসার নির্বাহ করে। জিনিসের যে দুর্মূল্য, এগুলা কাজ করে নিয়ে কিছু প্রফিট থাকে না। টাঙ্গাইলের শীতল পাটির চাহিদা সারা দেশেই রয়েছে। তাই এর ব্যবহার ও বেত চাষ বৃদ্ধি করতে পারলে শীতল পাটির সুদিন ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন টাঙ্গাইল। এখন সকালে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন এখন সকাল। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট গণনা কাল। প্রতিটি সংসদীয় আসনের জন্য থাকছে একজন করে রিটার্নিং অফিসার। ইভিএম এর নিয়ন্ত্রণ ইউনিটের মাধ্যমে হবে ভোট গণনা। রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে সিলমুক্ত করা হবে ইভিএম। দেশটির ভোট গণনা প্রক্রিয়া আদ্যপান্ত থাকছে তৌহিদুর রহমানের প্রতিবেদনে। টানা 44 দিন 7 পর্বের ভোটযুদ্ধ শেষে এখন ফলাফলের অপেক্ষায় ভারতবাসী।
ক্ষমতার নাটাই কি বিজেপির হাতেই থাকছে নাকি দখল নেবে কংগ্রেস, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। লোকসভা নির্বাচনের 543টি আসনেই ফলাফল গণনা শুরু হবে 4 জুন সকাল 8টায়। 18তম নির্বাচনের মাধ্যমে দিল্লির মসনদে কে বসছেন তা জানা যাবে সেদিনই। কোনো কারণে সময় বেশি লাগলে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হতে পারে পরের দিন পর্যন্ত। বিশ্বের বৃহত্তম এই নির্বাচনের ভোট গণনায় প্রতিটি সংসদীয় আসনের জন্য একজন রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। সহযোগিতায় রাখা হয়েছে সহকারী রিটার্নিং অফিসার। তবে পুরোপুরি দায়বদ্ধ থাকবেন রিটার্নিং কর্মকর্তাই। গণনার সময় নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ইভিএমগুলো বের করে সিলমুক্ত করা হবে। যেহেতু একটি সংসদীয় আসনের মধ্যে বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্র রয়েছে, তাই প্রতিটি বিধানসভা বিভাগের ভোট গণনা হয় একটি হলে, যেখানে 14টি টেবিলে ইভিএমের নিয়ন্ত্রণ ইউনিটগুলো রাখা হবে। প্রয়োজনে টেবিলের সংখ্যা বাড়ানো যেতে পারে। এমনকি রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গায়ও গণনা হতে পারে। প্রতিটি টেবিলের সঙ্গে সংযুক্ত একটি ব্ল্যাকবোর্ডে ফলাফল লিখতে হয়, আর এসব কাজে সহযোগিতা করেন কাউন্টিং সুপারভাইজার ও সহকারীরা। ইভিএমের কন্ট্রোল ইউনিটে প্রত্যেক প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা দেখানোর জন্য একটি ফলাফল বোতাম রয়েছে, যাতে চাপা মাত্রই প্রার্থীদের সুরক্ষিত ভোটগুলো একের পর এক দেখাতে থাকে ইভিএম। এরপর কন্ট্রোল ইউনিট তা সম্পন্ন হওয়ার সংকেত দেবে। ইভিএমের প্রতি ভোটারদের আস্থা বাড়াতে 2013 সালে ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেল ভিভিপিএটি সিস্টেম চালু করে ইসি। একজন ভোটার ভোট দেওয়ার পর এই সিস্টেমটি কাগজের স্লিপ তৈরি করে, যা ভোটারদের সামনে প্রায় 7 সেকেন্ডের জন্য দৃশ্যমান হয়, পরে একটি ড্রপ বক্সে পড়ে যায়। এই অবস্থায় বিরোধী দলগুলোর দাবি, ভোট কারচুপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সমস্ত ভোট কেন্দ্রের ভোট গণনার জন্য ভিভিপিএটি স্লিপগুলোও গণনা করতে হবে, যদিও তা প্রত্যাখ্যান করেছে ইসি। তবে 5টি বিধানসভার অংশের স্লিপের সাথে সংশ্লিষ্ট ইভিএমের ফলাফল মেলাতে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। দেশের গণ্ডি পেরিয়ে সৌদি আরবের মরুভূমিতে হচ্ছে দেশীয় পদ্ধতিতে মাছ চাষ, আর সেই বিপ্লব ঘটিয়েছে কয়েকজন প্রবাসী বাংলাদেশে। স্থানীয় বাজারে দেশীয় মাছের চাহিদা থাকায় সেখান থেকে আয়ও হচ্ছে বেশ। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়ের প্রতিবেদনে বিস্তারিত। মরুভূমির বুকে মাছ চাষ শুনতে অবাক লাগলেও সৌদি আরব রিয়াদ থেকে 100 কিলোমিটার দূরে আল-খারিজ শহরে তারই দেখা মিলে। আধুনিক পদ্ধতিতে সেখানে মাছ চাষ করছে প্রবাসী বাংলাদেশিরা। এখানে ধরেন যে ডিম থাকায় রেণু উৎপাদন হয় তেলাপিয়া মাছের, এই রেণু পুকুরে দেয়। পুকুরে 1 মাস থাকার পরে এটা আবার পুকুর থেকে আবার আরেক পুকুরে ট্রান্সফার হয়, ওখানে আবার 2 মাস থাকে। থাকার পরে ওখান থেকে হাউজে নিয়ে আসা, ওখান থেকে ধীরে এটা সাইজ করে আমরা মার্কেটজাত করি। মাছের এসব ঘেরে সাধারণত তেলাপিয়া চাষ হয়ে থাকে, পাশাপাশি দেশি রুই, কাতল, সরপুঁটি মাছের চাষ করা হবে বলেও জানান উদ্যোক্তারা। মাছের ডিম থেকে পোনা উৎপাদনের সব জায়গায় আমরা কাজ করি, আমরা এই জায়গায় সব বাঙালি কাজ করি। এসব মাছ স্থানীয় বাজারে বিক্রি করা হয়, আর প্রতি মাসে এখান থেকে আয় হয় প্রায় 6 লাখ টাকা। বিদেশের মাটিতে নিজ দেশের পদ্ধতিতে মাছ চাষের এ দৃশ্য দেখতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে খামারে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশিরা। প্রায় 100 কিলোমিটার দূরে এটা নিজে দেখার জন্য এখানে এসেছি, আর নিজে দেখে খুবই ভালো লেগেছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও প্রবাসী বাংলাদেশিরা সুন্দর একটি মাছের খামার গড়ে তুলেছেন, দেখে সত্যি ভালো লাগছে। আগামী দিনগুলোতে আল-খারিজ সহ সৌদি আরবে বিভিন্ন শহরে মাছের চাষাবাদ আরও বাড়বে বলেও প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, এখন সৌদি আরব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।